তাদের প্রতি যে ভাষার প্রয়োগ বা যেভাবে উপস্থাপনা, যে ইঙ্গিত দিয়ে কথা বলা অথবা তার সত্যিকারের সক্ষমতার জায়গাগুলোকে পিছনে ঠেলে দিয়ে যে দুর্বলতার যে জায়গাটা অ্যাপারেন্টলি সেটাকে বেশি প্রজেক্ট করা, সামনে নিয়ে আসা, এটা এক ধরনের মানবমনের সহানুভূতির যে জায়গাগুলো সেগুলোকে আমার মনে হয় যে সেগুলোকে একটু স্টির করার একটা চেষ্টা। কিন্তু মিডিয়ায় আমার মনে হয় যে এই জায়গায় সচেতনতা জায়গা তৈরি হওয়ার জন্য অলসো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে উই ইনক্লুড the people from the disabled people, তাদেরকে গণমাধ্যমে তাদেরকেও কাজের সুযোগগুলো তৈরি করে দেওয়া এবং তাদের মাধ্যমেই এই জিনিসগুলোকে আরও মেইন স্ট্রিমিং করা, সো দ্যাট সবাই বুঝতে পারে যে আসলে এই জিনিসগুলো আরও সেন্সিটিভ ওয়েতে উই ক্যান প্রজেক্ট। আচ্ছা, আমি এখানে আমার সাথে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ হিরুজ্জামান, যিনি আমি তাকে প্রথমেই তার কাছ থেকে কথা শুনবো, তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি। জনাব মোহাম্মদ হিরুজ্জামান, উনি এডিশনাল সেক্রেটারি অ্যান্ড রিসেন্টলি হি টুক ওভার অ্যাজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ নিমকো। তারপরে রয়েছেন প্রফেসর ইমরান, উনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ডিপার্টমেন্টের চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে। আমার ইমিডিয়েট বাম পাশে আছেন জনাব মঞ্জুর রশিদ, হি ইজ এ সিনিয়র অ্যাডভাইজার কমিউনিকেশনস SPS প্রোগ্রাম UNDP, এবং সর্ববামে রয়েছেন জনাব ভাস্কর ভট্টাচার্য, যিনি ন্যাশনাল কনসালটেন্ট অ্যাক্সেসিবিলিটি A2I। তো প্রত্যেকে দে হ্যাভ কাম হিয়ার উইথ দেয়ার ওন রাইট উইথ লট অফ এক্সপিরিয়েন্স, কিন্তু তাদের প্রত্যেকের কিছু নিশ এরিয়া অফ এক্সপার্টিস ডেফিনেটলি আছে এবং আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে সেই পার্টিকুলার এরিয়াতেই কথাগুলো শুনতে। তো প্রথমেই আমি জনাব মোহাম্মদ হিরুজ্জামান, আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই যে ডিসেবিলিটি ইনক্লুসিভ প্র্যাকটিসেস যেগুলো আমি বলি আর কি, যে গভর্নমেন্টের বিভিন্ন প্রায়োরিটিস আছে, সরকারের কাজকর্মের বিভিন্ন ইনস্টিটিউশনস আছে, যারা কিন্তু অনেক ক্ষেত্রে ক্রস কাটিং অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে যেগুলো কোনো না কোনোভাবে আমাদের সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান, তাদের কার্যক্রম, তাদেরকে সমাজে মেইন স্ট্রিমিং করা, এগুলোর ক্ষেত্রে এর একটা সংশ্লিষ্টতা রয়েছে। তো সেগুলোকে আমরা আরও ব্যাপকভাবে সাধারণ জনগণের মধ্যে কিভাবে রিফ্লেক্টেড হতে দেখতে পারি। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি মিস সুজান ভিজে, যিনি হেড অফ ইউনেস্কো দিস কান্ট্রি, আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় এবং এদেশের জগতের কালচারাল এরিনার মাদার বলা যায় তাকে, তিনি দিলারা জামান ম্যাম, এবং আছেন বিশিষ্ট কবি এবং দৈনিক জনকণ্ঠের সম্মানীয় সম্পাদক জনাব হাসান হাফিজ, এবং প্রিয় উপস্থিতি। আমার একবার সুযোগ হয়েছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক হিসেবে কাজ করার। তো আমি সেটি হলো সরকারের জাতীয় প্রতিষ্ঠান, প্রতিবন্ধী মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন থেকে শুরু করে তাদের সার্বিক কল্যাণ কীভাবে হবে সেটি এই প্রতিষ্ঠানের মাধ্যমে হয়। সরকার সেখানে বাজেট দেয়, সরকার পরিকল্পনা প্রণয়ন করে, বাস্তবায়নও করে অন্যান্য অনেক প্রতিষ্ঠানের সাহায্যে। সেটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। তারপরে এছাড়া আমি মাঠ প্রশাসনে অনেক ক্যাপাসিটিতে কাজ করেছি, তো অভিজ্ঞতা আছে আমার। আর আমরা তো গ্রামের মানুষ, সেখানে কিভাবে তাদের প্রতি আচরণ করা হয় ইত্যাদি আছে। তো প্রথমেই আমাদের সঞ্চালক যে বিষয় জানতে চাইছেন, সরকারের যে পরিকল্পনা, সরকারের আসলে আন্তরিকতা আছে, চেষ্টা আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় লিড দেয় এক্ষেত্রে, কিন্তু অন্যান্য আরও অনেক মন্ত্রণালয়, যেমন বলা যায় যে ধরুন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়, আমি সেখানে যুগ্ম সচিব ছিলাম। সেখানে কিন্তু দুর্যোগ মোকাবেলায় প্রতিবন্ধীদের যে করণীয় বিষয়, তাদের সহযোগিতা কীভাবে করা যায়, তাদের এম্পাওয়ার কীভাবে করা যায়, স্ট্রেনথেন কি, সেখানে কাজ হচ্ছে। সরকার চেষ্টা করছে, সরকারের তো সাধ্য আসলে সীমিত, আমরা উন্নয়নশীল দেশ। তো তারপরেও আলাদা করে প্রোগ্রাম আছে, কিছু প্রজেক্ট
কম্পোনেন্টও আছে। সংস্করণ মন্ত্রণালয়ের সংস্করণ অধিদপ্তর আছে, আমাদের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন যেখানে আমি পরিচালক ছিলাম সেখানে আছে, এছাড়া আরও প্রতিষ্ঠানগুলো আছে। আমাদের এই প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কিন্তু জেলায় জেলায় এবং অনেকগুলো উপজেলায়ও আমাদের অফিস আছে এবং সেখানে থেরাপি সেন্টার আছে, আমাদের স্পেশালিস্ট আছে যারা এগুলো নিয়ে পড়াশোনা করেছেন, তারা সেবা দেওয়ার চেষ্টা করছে। এছাড়া অন্যান্য মন্ত্রণালয়, প্রায় সব মন্ত্রণালয় কিন্তু এখন আসলে সরকারের কার্যক্রম আছে, যারা উন্নয়নমূলক কাজ করে মন্ত্রণালয়গুলো, সেখানে প্রজেক্ট নেওয়ার সময় আমাদের 3টি বিষয় আমরা প্রায়োরিটি দিই। একটি হলো পার্সপেক্টিভটা কিছুটা হলেও বুঝতে পারলাম, এবং আপনার যেহেতু সময়ের আছে আপনি অবশ্যই যেতে পারেন। আমরা বাই দিস টাইম এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং এ পর্যায়ে আমি আসছি প্রফেসর ইমরানের কাছে। উনি এমন একটা জায়গায় কাজ করছেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সেইখানে উনি যে বিভাগে এখন বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন সেটা হচ্ছে টেলিভিশন, ফিল্ম এবং ফটোগ্রাফি। এবং আমরা যে জিনিসটার কথা আমাদের কথার মাধ্যমে, এই নাট্যাংশের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছিলাম, সেই জায়গাটায় আগামী দিনে ভবিষ্যতে যারা পটেনশিয়াল সংবাদকর্মী হবেন এবং গণমাধ্যমে কাজ করবেন, বিভিন্ন শাখায় কাজ করবেন, তারা কিন্তু এখন গড়ে উঠছেন, হয়তোবা তাদের কেউ কেউ গড়ে উঠছেন এই বিভাগে, তারা শিক্ষা গ্রহণ করছেন। তো আমি এই ক্ষেত্রে প্রফেসর ইমরানের কাছে বিশেষভাবে জানার চেষ্টা করব যে আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে যোগাযোগ শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে এই প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়গুলো এবং সমাজে তাদেরকে মূল্যায়ন, যথাযথ তাদের মেইন স্ট্রিমিং করা থেকে শুরু করে তাদের প্রতি আমাদের অন্যদের এবং সমাজের দৃষ্টিভঙ্গি, তার পলিসি, এই জিনিসগুলো কতটুকু এই শিক্ষার মধ্য দিয়ে এই আগামী দিনের সাংবাদিকরা যারা এখন এখানে শিক্ষা গ্রহণ করছেন তারা পাচ্ছেন, এবং ইজ ইট এনাফ, অথবা আপনারা কি কারিকুলামের মধ্যে নতুন করে আরও কিছু ইনক্লুড করার কথা ভাবছেন? ধন্যবাদ। গুড মর্নিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। বেশ কয়েক বছর আগে আমি পড়াশোনার জন্য ইংল্যান্ডে গিয়েছিলাম। তো সেখানে একজন বয়স্ক ভদ্রমহিলা হুইল চেয়ারে করে বাসে ওঠার জন্য অপেক্ষা ছিলেন। তো চমকপ্রদ ব্যাপার ঘটলো, ওই ড্রাইভার নেমে গেলেন। প্রথমে উনি বাসটার হাইটটাকে নিচে করলেন, তারপরে একটা প্ল্যাটফর্মের মতো রাস্তার সাথে কানেক্ট করলেন, অ্যান্ড দেন হেল্প করলেন সেই ভদ্রমহিলাকে বাসে উঠতে। তো পুরো ব্যাপারটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা, যে আমার আজকে এখানে এসে মনে হলো যে এটা যদি আমাদের দেশে ঘটতো কি ঘটনা ঘটতো। ওই ড্রাইভার যদি হেল্প করতেও চাইতেন, যাত্রীরা আমার ধারণা চিৎকার চেঁচামেচি করতেন যে এত সময় নষ্ট হচ্ছে আমাদের। আর আমাদের জাতিগতভাবে আমরা খুবই ডুয়েল ক্যারেক্টারিস্টিক্সের, যে একটা বাস যাচ্ছে আমরা প্রথমে বলি যে এই থামাও, লাফ দিয়ে উঠি, তারপরে উঠেই বলি যে চালাও, আর থামানো যাবে না। সো সে নিজেই কিন্তু আসলে একটু আগে এই বাসটাকে থামিয়ে সে উঠেছে, ওঠার পরে আর সে কারোর জন্য থামাবে না। এনিওয়ে, আমার কাছে মনে হয় যে আমি সবটা মিলিয়ে শুধু সিনেমা নিয়ে বলতে চাই না, এইটা আসলে ভিজুয়াল স্টোরি টেলিংয়ের কথাই আমি বলি, যে ভিজুয়ালি আমরা কিভাবে আসলে এটাকে উপস্থাপন করি। আজ থেকে 30-35 বছর আগে আমরা ছোট ছিলাম যখন, তখন সিনেমার একটা বড় ইম্প্যাক্ট ছিল আমাদের উপরে। আজকে আমরা কোনো ন্যায় বা অন্যায় বা এটা ঠিক না এগুলো কিন্তু আমরা সিনেমা থেকে শিখেছি, এবং সিনেমার মধ্যে যা কিছু নীতিগত কথা বা যা ছিল সেটা আমাদের মনের ভেতরে রয়ে গেছে, ওইটাই আমরা প্র্যাকটিস করি। কিন্তু আজকে আমরা আসলে কি দেখছি? আমরা দেখছি যে সোসাইটি কিন্তু ইনটলারেন্স, সে আসলে অতটা টলার করছে না, সে পরমত সহিষ্ণু না। তো এইটার প্রভাব কিন্তু আমাদের সিনেমাতে, আমাদের মিডিয়াতে, সমস্ত জায়গায় কিন্তু ওইটার প্রভাবই পড়ছে। আরেকটা বিষয় আমাদের এই প্রথম বক্তা উনি বলেছেন যে আসলে এখানে দুটো পার্সপেক্টিভ আছে, একটা আপনার স্টেট পার্সপেক্টিভ, আরেকটা সিটিজেন পার্সপেক্টিভ। যে স্টেট আসলে জিনিসটাকে কিভাবে দেখে, এখানে আইন আছে কিন্তু এর কোনো প্রয়োগ বা ওরকম কিছু আমরা দেখি না। যদি প্রয়োগ থাকতো তাহলে আমি ইংল্যান্ডে যেই ঘটনাটা দেখেছিলাম এখানেও সেটাই ঘটতো।
সেটা ঘটেনি। এইটা হচ্ছে স্টেটের ব্যর্থতার জায়গায় আমি বলবো, সমালোচনা করবো। স্টেট তো আসলে আকারহীন, সেটি আসলে গভর্নমেন্টের উপরে যাবে, এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে আসলে সরকারকে। এক, দ্বিতীয়ত হচ্ছে সিটিজেন হিসাবে আমাদের আসলে এই মানুষদের প্রতি ইয়েটা কি, দৃষ্টিভঙ্গিটা কিরকম। আমি মনে করি সেই জায়গাটায় মারাত্মক রকমের সমস্যা আছে। সেই সমস্যাটা তৈরি হয়েছে আমার এই অডিও ভিজুয়াল বা এই যে স্টোরি টেলিং এর মধ্য দিয়ে আমার সামনে কিভাবে আসলে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে, সেই ন্যারেটিভটাতেই আমার মনে হয় যে সমস্যা। আমি আপনাদেরকে একটা সিনেমার কথা বলি, অনেক আগের সিনেমা, বোধহয় 35-40 বছর আগে, প্রেমের সমাধি, দেখেছেন বোধহয় অনেকেই। সেই সিনেমাতে কোনো একটা আঘাতের পরে এই যিনি নায়িকা থাকেন তিনি আসলে অন্ধ হয়ে যান। তো আজকে যখন সেই সময়টাতে আমরা মানে ওটা দেখে আমাদের অন্য কিছু মনে হয়নি, কিন্তু আজকে সেটি নিয়ে আমি দেখলাম ইয়াং জেনারেশন, আমি একটা ডিবেটে গিয়েছিলাম, সেখানে তারা বলছে যে এইটা তো একটা ফান, মানে সে আসলে ওইটাকে ফানই মনে করছে, এবং যেভাবে উপস্থাপিত হয়েছে আজকের দিনে এসে মানুষের কাছে ফান মনে হয় কথা, যে গাছের চিঠি উড়ে যায় সেটা ধরতে গিয়ে সে ডালের সাথে তার লেগে হচ্ছে যে অন্ধ হয়ে যায়, এটা একটা ফানের মতো। এবং আমরা ছোটবেলায় নিশ্চয়ই মনে আছে আপনাদের যে কোনো একটা ঘটনায় মাথায় কিছু একটা আঘাত পেয়ে সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতো, তারপরে আরেকটা আঘাত পেয়ে সে দৃষ্টিশক্তি ফিরে পেত। তখন আমরা ছোটবেলায় ভাবতাম যে বোধহয় এরকম একটা বাড়ি লাগলে এটা ঠিক হয়ে যাবে, মানে একটা আঘাত পেয়ে হচ্ছে যে তার মাথার স্মৃতিশক্তি চলে গিয়েছে এরকম। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই অডিও ভিজুয়ালের একটা বড় ইম্প্যাক্ট আছে আমাদের দেশে। যেগুলো করা হয় বেশিরভাগ সিনেমাতেই এটা প্লটের টুইস্ট হিসাবে, প্লটের একটা এলিমেন্ট হিসাবে এই ডিসেবিলিটিকে নিয়ে আসা হয়। দেখা যায় কোনো একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে এই ডিসেবিলিটির বিষয়টা চলে আসে এবং আকস্মিকভাবেই চলে আসে। তো এইটার আসলে এক ধরনের স্টিরিওটাইপ রিপ্রেজেন্টেশন কিন্তু আসলে এই অডিও ভিজুয়ালের মধ্য দিয়ে হয়। এর কারণ হচ্ছে যে আপনার যারা এই নির্মাতা তারা আসলে এই ব্যাপারে খুব একটা সেন্সিটিভ না, খুব একটা সংবেদনশীল নয় বলেই আমি মনে করি, বা যেই মাত্রার সংবেদনশীল হওয়া দরকার, যে উনি এমন একটা বিষয় নিয়ে কাজ করছেন যেটা মিলিয়নস অফ পিপলের কাছে চলে যাবে এবং তাদের মনস্তত্ত্ব তৈরি করবে, তাদের দেখার দৃষ্টিভঙ্গি তৈরি করবে। এত বড় একটা অস্ত্র উনি ব্যবহার করছেন, কিন্তু সেটাতে কি এলিমেন্ট উনি দিচ্ছেন চেয়ে নিচ্ছি, তারপরে আমি আপনাদের কাছে আসছি। আমাদের সামনে উপস্থিত সমবেত সুধী যারা এই অডিয়েন্সে এই কথাগুলো শুনছিলেন এতক্ষণ, আপনাদেরও এইসব বিষয়ে কোনো একটা ছোট্ট ইন্টারভেনশন বা রিফ্লেকশন থাকতে পারে। সো আই লাইক টু ওপেন দ্য ফ্লোর। যদি আপনাদের মধ্য থেকে দুই একজন মনে করেন যে কিছু একটা বলবেন এই প্রসঙ্গে যা এতক্ষণ আমরা আলোচনা করলাম। যে এখানে পলিসি ইন্টারভেনশনে অনেকগুলো জায়গা আছে, বিশেষ করে প্রফেসর ইমরান কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলেন যে উনি ইংল্যান্ডে তো না বলছিলেন, হ্যাঁ, যে জিনিসটার কথা বললেন, অর্থাৎ একটা গণপরিবহনে আমাদের দেশে কি বলবো যে মানে সক্ষম সবল বা মানে যা মানে প্রতিবন্ধী নন এরকম ব্যক্তিদের পক্ষেও এই শহরে গণপরিবহন অ্যাক্সেস করা কত কঠিন সেটা আমরা প্রতিনিয়ত রাস্তায় বের হলেই দেখতে পাই। তো সেইরকম একটা জায়গা থেকে তাদের কথা যে ভাবা, সেটা তো আসলে পলিসি ইন্টারভেনশন ছাড়া সম্ভব নয়। তো সেই জায়গায় আমি বিশেষ করে আপনার দীর্ঘদিনের যে এক্সপার্টিস অভিজ্ঞতা তার আলোকে অ্যাক্সেসিবিলিটির বিষয়টা সম্পর্কে একটু জানতে চাইবো, যেটাকে বাংলায় সম্ভবত আমরা বলি অধিগম্যতা, রাইট? অনেক অনেক ধন্যবাদ আপনাকে মডারেটর এবং সম্মানিত প্যানেলিস্ট। বিশেষ করে মঞ্জু ভাই কিন্তু আমার কাজটা অনেক সহজ করেছে, কারণ উনি অনেকগুলো পলিসির কথা অলরেডি বলে দিয়েছেন। সো আমি বেশি একটা পলিসিতে যাব হালকা করে, কিন্তু আমি আসলে আপনাদের সাথে ইন্টারেক্ট করতে চাই এবং আমি আশা করি মডারেটর আমাকে থামিয়ে দিবেন যদি আমি বেশি সময় নিই, কারণ আপনাদের কথা আসলে আমরা অনেক বেশি শুনতে চাই। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? শিওর? আমি কিন্তু আপনাদের কাউকেই দেখতে পাচ্ছি না। সুতরাং আমার বক্তব্য বুঝতে গেলে আপনারা আমার পর্যায়ে নেমে আসতে হবে। আপনারা কি নেমে আসতে চান? কিছুক্ষণের জন্য, 10 সেকেন্ডের জন্য আপনারা সবাই চোখটা একটু বন্ধ করবেন। আপনি কি বুঝতে পাচ্ছেন আমি যখন টেলিভিশন দেখতে বসি কতটুকু অন্ধকারের মধ্যে আমি বসি? আপনার যে টেলিভিশন, আপনার যে মিডিয়া, সেটা আমার কাছে কিভাবে পৌঁছাবে যার জীবনে কখনো আলো নাই? আপনি চোখটা খুলতে পারেন। কেমন মনে হচ্ছে? হ্যাঁ, আপনার কাছে এখন সলিউশনটা আছে, কারণ এখন আমাদের কাছে আছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি সকালবেলা পত্রিকাটা পড়েন হাতে নিয়ে,
আমি পড়ি আমার স্মার্টফোন দিয়ে। আপনি পত্রিকাটা পড়েন চোখে দেখে দেখে, আমি পত্রিকাটা পড়ি কানে শুনে শুনে। তাহলে আপনাকে কি করতে হবে? যেমন আমি যদি বলি, আমি জানি না প্রথম আলোর কেউ এখানে আছেন কিনা, আমি প্রথম আলোটা পড়ি। প্রথম আলো পড়তে গিয়ে আমার যে অসুবিধা হয়, আমার স্ক্রিন রিডিং সফটওয়্যার সব কিছু পড়ে শোনায় না। কারণ কি? প্রথম আলো কোনো আন্তর্জাতিক মানদণ্ড, যেটাকে বলা হয় গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি স্ট্যান্ডার্ড, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের একটা স্ট্যান্ডার্ড আছে, সেটা তারা ফলো করে। বাংলাদেশের কোনো পত্রিকাই ফলো করে না। এবং এই ওয়ার্ল্ড ওয়াইড যে স্ট্যান্ডার্ড, সেটাকে মাথায় রেখে বাংলাদেশ সরকার একটা গাইডলাইন করেছে, সেটা হচ্ছে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন, যেটা ক্যাবিনেট থেকে সার্কুলেট করা হয়েছে যে সকল প্রতিষ্ঠান এই গাইডলাইনটা বাস্তবায়ন করবে। অর্থাৎ আপনি বাংলাদেশের একটা মিডিয়া হিসাবে যদি বাংলাদেশের আইন মানেন, বাংলাদেশের সরকার মানেন, বাংলাদেশের সরকারের নির্দেশনা মানেন, তাহলে আপনার ওয়েবসাইট, আপনার মিডিয়া, আপনার ভিডিও, সেটা প্রতিবন্ধী নাগরিক বান্ধব হতে হবে। আর যদি আপনি না মানেন তাহলে কিছু করেন, কারণ আমাদের দেশে অনেক আইন আছে আমরা মানি না। যেমন প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার ও সুরক্ষা আইন আছে, যেখানে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি একটা বড় জায়গা দখল করে আছে। অর্থাৎ আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করেন, যে কোনো ধরনের অ্যাপস তৈরি করেন, যে কোনো ধরনের ভিডিও তৈরি করেন, সেটা প্রতিবন্ধী নাগরিক বান্ধব হতে হবে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন, কিভাবে আমরা প্রতিবন্ধী নাগরিক বান্ধব করব? এইটার জন্য একটা প্রশিক্ষণ আপনাদেরকে নিতে হবে। যা হোক, আমি হালকা করে বলছি। যেমন আপনি একটা ছবি ব্যবহার করেছেন, শাপলা ফুলের ছবি, আপনার একটা নিউজ, জাতীয় ফুল শাপলা দেশ থেকে হারিয়ে যাচ্ছে, এটা একটা নিউজ। এখানে একটা ছবি ব্যবহার করেছেন, শাপলা ফুলের ছবি। আমি এই জাতীয় ফুল শাপলার কথা যে লিখলেন, সেটা কিন্তু আমার সফটওয়্যার আমাকে পড়ে শোনাবে, কারণ এটা টেক্সটে আপনি লিখছেন, সেটা আমাকে অডিও হিসেবে পড়ে শোনাবে, আমাকে ব্রেইল হিসেবে দেখাবে, আমার ইশারাভাষী মানুষরা সেটা পড়তে পারবে। কিন্তু যে ছবিটা ব্যবহার করছেন, এই ছবিতে যদি আপনি অল্টারনেটিভ টেক্সট না দেন, অল্টারনেটিভ টেক্সট হচ্ছে যেখানে আপনার ব্যাকগ্রাউন্ডে একটা টেক্সট দেওয়া থাকবে, এটা জাতীয় ফুল শাপলা, তাহলে আমার সফটওয়্যার আমাকে পড়ে শোনাবে না, বলবে ইমেজ, তার মানে আমি জানবো না এখানে কিছু গিয়েছে। এটাকে বলে ওয়েব অ্যাক্সেসিবিলিটি। আমি চাইলে আপনার ওয়েবসাইটটাকে ফন্ট সাইজ বড় করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। আমি চাইলে আপনার ভিডিওতে সাবটাইটেল দিতে পারবেন, আমি চাইলে এটা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমি দেখতে পাবো। এটাকে বলে অ্যাক্সেসিবিলিটি। ধরুন একটা সিনেমার গান হচ্ছে, সুন্দর একজন শাড়ি পরে নাচছে, আমি বসে আছি সিনেমাতে, আমি কিভাবে বুঝবো এখানে গানে কি হচ্ছে? আমি কিভাবে বুঝবো যে এখানে কে নাচছে, নারী না পুরুষ, কয়জন নাচছে, আশেপাশে কি আছে? এটা কি দেখার অধিকার আমার আছে কি নাই সেটা বলে, আছে কি? তাহলে আমি কিভাবে বুঝবো? সেটার জন্য হচ্ছে অডিও ডেসক্রিপশন। আপনি যদি কখনো কোনো ভালো এয়ারলাইন্সে ট্রাভেল করেন, দেখবেন, আপনি যদি চান, ওখানে দেখবেন অডিও ডেসক্রিপ্টেড মুভি আছে। অর্থাৎ যা কিছু আপনি দেখতে পাচ্ছেন, আমাকে কানে কানে বলবে, এক সুন্দরী খোপায় ফুল, বেলি ফুলের মালা, শাড়ি পরে আছেন লাল কালো, সে এখন নাচ করছেন, পাশের চমৎকার একজন পুরুষ যার পরনে পাঞ্জাবি। আমি কি বুঝাতে পেরেছি? বোঝা যাচ্ছে মিডিয়া অ্যাক্সেসিবিলিটি কাকে বলে? সো এই যে জিনিসটা, আমি আরেকটা উদাহরণ দিই। যেমন গোপাল ভাঁড় যদি আপনারা দেখেন, যেটা ইন্ডিয়ান একটা চ্যানেলে দেখায়, দেখবেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে একটা কুকুর রাস্তায় দাঁড়িয়ে আছে আর গোপাল হেঁটে যাচ্ছে, কুকুরের দিকে তাকাচ্ছে। এই যে কুকুরের দিকে গোপাল তাকাচ্ছে, কুকুর তো কথা বলে না, আমি কিভাবে বুঝবো ওখানে একটা কুকুর আছে? গোপাল কিন্তু মনে মনে কথা বলছে, যেটা শোনা যাচ্ছে, একটা কুকুর আমার দিকে তাকাও না, বুঝছি তোমার মতলব আছে। তখন আমি বুঝলাম ওখানে একটা কুকুর আছে। আমাদের দেশে কি এটা দেখানো হয়? আমাদের দেশে ক্যামেরাটা কুকুরের উপর দেওয়া হয়, টিং টিং করে একটা আওয়াজ হয়, আমি জানি না কুকুর আছে। এটাকে বলে অ্যাক্সেসিবিলিটি। এই যে গাইডলাইনটা ইউনেস্কো করেছে, এগুলো আমাদের ড্রিম ইনিশিয়েটিভ। এই জন্য বলছি, আমরা একসময় ভাবতাম, আর এখন কিন্তু সমষ্টি এবং ইউনেস্কো তারা কাজটা বাংলাদেশে করেছে, এবং আমি তাদেরকে অভিনন্দন জানাই, এবং তারা আশা করি এখানে থামবে না। কিন্তু এই ড্রিম ইনিশিয়েটিভগুলো যদি সবার কাছে পৌঁছাতে হয়, তাকে কাকে যুক্ত করতে হবে? সরকারকে যুক্ত করতে হবে, নিমকোর মতো প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। কারণ আমরা গাইডলাইন করেছি, সরকার অ্যাপ্রুভ করেছে, আইন করেছি, পার্লামেন্ট অ্যাপ্রুভ করেছে, এরপরও বাস্তবায়ন হচ্ছে না। কিন্তু এটা যদি আপনি এমনি একটা ম্যানুয়াল করে ছেড়ে দেন, তাহলে কি আসলে কেউ এটা মানবে? কেউ তো মানবে না। কারণ দরকার কি? একটা জিনিস শুনছি, জানছি, শেষ। কিন্তু এটা মানতে হলে একটা বাধ্যবাধকতা লাগবে, এবং বাধ্যবাধকতা করতে গেলে আরও কিছুদিন আপনাদেরকে কাজ করতে হবে, এবং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করতে হবে। আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি, আপনারা কি অনেকে শুনেছেন সেটা? আমি জানি না আপনারা কতজনে জানেন যে কিভাবে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ কম্পিউটার চালায়। বিলিভ মি অর নট,
এটুয়াই আমাকে কিন্তু এমনি এমনি পয়সা দিয়ে রাখে নাই। আমি পৃথিবীর প্রায় এখন 10টা প্রতিষ্ঠানের সাথে কাজ করি অ্যাজ এ অ্যাডভাইজার, অ্যাজ এ কনসালটেন্ট। আমি কিন্তু একজন ইউনেস্কো লরিয়েটর। 2018 সালে আমি ইউনেস্কো এমার্জিয়ামের প্রাইজ পেয়েছি, যেটা আমি প্যারিস থেকে গিয়ে নিয়ে এসেছি। ইউনেস্কোর সাথে আমি কনসালটেন্ট হিসেবে কাজ করি। দে আর নট পেইং মি উইদাউট এনি ওয়ার্ক, দে আর পারচেসিং প্রকিউর মাই নলেজ। তাহলে আমি কীভাবে কাজ করি? আপনার মতোই কাজ করি, কম্পিউটারে কাজ করি, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করি, আমি সকল ধরনের টেকনোলজি ব্যবহার করে কাজ করি। আপনি যদি আমাকে বলেন যে একটা ভিডিও এডিট করে দিতে, বিলিভ মি আই ক্যান ডু দ্যাট। আপনি যদি বলেন যে আমাকে একটা ওয়েবসাইট ডিজাইন করে দিতে, বিলিভ মি আই ক্যান ডু দ্যাট। ইন্ডিয়াতে হাজারখানি দৃষ্টি প্রতিবন্ধী প্রোগ্রামার আছে এবং তারা খুবই ফেমাস বিকজ তারা এত ভালো কাজ করে এবং তাদেরকে অনেক কম পয়সা দিয়ে অনেক ভালো কাজ করানো হয়। আমাদের চট্টগ্রামের একজন দৃষ্টি প্রতিবন্ধী ভাই মাসে প্রায় 3000 USD আর্ন করে, সে কিন্তু ফ্রিল্যান্সিং করে। সো এটা আসলে বিশ্বাস করতে হবে আপনাদেরকে, কারণ এই জিনিসগুলো যদি আপনারা তুলে আনেন না মিডিয়াতে, তাহলে ডিসেবিলিটি নিয়ে নেগেটিভ পারসেপশন থাকবে না। আমরা যেটা বলতে চাই, আমি যেটা বলছিলাম যে লাস্ট মান্থে আমি USA গেছিলাম তাদের স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে, যেটাকে বলে IDLP, একটা ইন্টারন্যাশনাল ডিজিটাল লিডারশিপ প্রোগ্রাম। ওখানে গিয়ে আমরা দেখলাম যে সব কিছুতে কিন্তু মেইনস্ট্রিমিং ডিসেবিলিটি, এখানে আলাদাভাবে প্রতিবন্ধী মানুষদের জন্য কিছু চিন্তা করতে হয় না। টেকনোলজি এমনভাবে ডিজাইন করা হচ্ছে, যখনই জানা যাচ্ছে এখানে একজন প্রতিবন্ধী মানুষ আসবেন, তার উপযোগী কিন্তু হয়ে যাচ্ছে। যখনই আমি অ্যাভেলেবল সেখানে, যখনই সে আমাকে মুভিতে নিয়ে যাচ্ছে, সে এমন একটা হলে নিয়ে যাচ্ছে যেখানে অডিও ডেসক্রিপশনের ব্যবস্থা আছে। আমাকে যখনই কোনো থিয়েটারে নিয়ে যাচ্ছে, এমন একটা থিয়েটারে নিয়ে যাচ্ছে যেখানে অডিও ডেসক্রিপশনের ব্যবস্থা আছে। যখনই আমাকে কোনো ভিডিও দেখানো হচ্ছে, এমন একটা ভিডিও দেখানো হচ্ছে যেখানে ভিডিও শেষে অডিও ডেসক্রিপশনের ব্যবস্থা আছে। একইভাবে আমি যদি ইশারাভাষী মানুষ হতাম, তাহলে সাইন ল্যাঙ্গুয়েজের ব্যবস্থা থাকতো। আমার যদি বুদ্ধি প্রতিবন্ধকতা থাকতো, তাহলে ইজি ল্যাঙ্গুয়েজের ব্যবস্থা থাকতো। এটা কিন্তু আমার রাইটস অ্যাজ এ হিউম্যান বিং, আমার অধিকার। সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমাদের চমৎকার একটা আইন আছে, এই অধিকার দিয়েছে। UN আমাকে অধিকার দিয়েছে, UN কনভেনশন, যেটা মঞ্জু ভাই বলছিল। দেখেন, UN ডিসেবিলিটি স্ট্র্যাটেজি আছে। আমরা খুবই কৃতজ্ঞ যে ইউনেস্কো এগিয়ে এসছে মিডিয়াদের। আমাদের একটা ড্রিম ইনিশিয়েটিভ হতে পারে, একটা অ্যাক্সেসিবল ব্রডকাস্টিং পলিসি হতে পারে বাংলাদেশে। আমি যখন দুর্যোগে একটা ভিডিও দেখাচ্ছি, দেখেন 10 নম্বর সিগন্যাল হচ্ছে, আপনি একটা ভিডিও ছেড়ে দিয়েছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে টি 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 টি, দেখা যাচ্ছে 10 নম্বর সিগন্যাল হচ্ছে, আমি কিভাবে বুঝবো? আবার ধরেন আমি মুখে বলছি এখন 10 নম্বর সিগন্যাল সকলকে বলা হচ্ছে সাইকোলজি সেন্টারে চলে যাওয়ার জন্য, একজন ইশারাভাষী মানুষ কিভাবে বুঝবে? এই গাইডলাইনগুলো কিন্তু সরকার থেকে করে দিতে হবে, এবং এটা ল। গভর্নমেন্ট কেন করবে? বিকজ গভর্নমেন্ট এনেক্ট করেছে পার্সনস উইথ ডিসেবিলিটি রাইটস অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট,